সন্ধে 7টার সময় শ্যাম থানায় ফেরে। কেবিনের দরজা ঠেলে নিজের কেবিনে ঢুকতেই সমাদদার এসে উপস্থিত হয়। হাতে 3টে মুখবন্ধ খাম। শ্যাম খাম 3টে হাতে নিয়ে একে একে রিপোর্টগুলো বার করে। রিপোর্টগুলো পড়ে শ্যামের মুখে হাসি ফুটে ওঠে। তারপর 4 জনকে কেবিনে নিয়ে এসো। হাসি হাসি মুখে সমাদদার বেরিয়ে যায়। খানিক পরে একে 4 জন কেবিনে এসে ঢোকে। সৌম্য, ফিকি, কাছের মেয়েটি এবং সাগর। শ্যাম চোখের ইশারা করতেই ওরা চেয়ারে বসে পড়ে। সমাদদার ওদের পেছনে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। শ্যাম ওদের প্রত্যেককেই ভালোভাবে একবার দেখে নেয়। তারপর গতকাল সকালে 10টা থেকে 11টার মধ্যে মিসেস শর্মিষ্ঠা সেন খুন হন, আর খুনি আপনাদের 4 জনের মধ্যে একজন। শ্যাম সবার চোখে চোখ রাখে একবার করে। সবাই নিরুত্তম মুখে শ্যামের দিকে তাকিয়ে থাকে। কেবলমাত্র কাছের মেয়েটির চোখে মুখে একটু চাঞ্চল্য লক্ষ্য করা যায়। আপনাদের মধ্যে যে খুনি সে কি নিজেই নিজের অপরাধ স্বীকার করে নেবেন, নাকি আমাকে স্বীকারোক্তি আদায় করিয়ে নিতে হবে? সবাই নিশ্চুপ। শ্যাম আবার শুরু করে। শর্মিষ্ঠা দেবীর এবং সৌম্যবাবুর বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে। সৌম্যবাবু এবং তার পরিবার অসম্ভব রক্ষণশীল মানসিকতার। শর্মিষ্ঠা দেবী গ্রামের মেয়ে হলেও নিজের জীবনটাকে উনি খোলামেলাভাবে উপভোগ করতে চান, কিন্তু সেটা না করতে পেরে রক্ষণশীল ও গোড়া সৌম্যবাবুর সাথে দাম্পত্যে উনি হাঁপিয়ে ওঠেন। অবশেষে নিজের এই জীবন থেকে মুক্তির জন্য উনি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এভাবেই একদিন সাগরবাবুর বাড়ির অনুষ্ঠানে ভিকি সিং এর সাথে ওনার সম্পর্ক তৈরি হয়। ওনারা অবাধ মেলামেশা করতে থাকেন। সৌম্যবাবু যখনই কোনো অফিসিয়াল ট্যুরে যেতেন, ভিকি শর্মিষ্ঠার ফ্ল্যাটে এসে উপস্থিত হতো। ফ্ল্যাটে আসার সময় উনি সাগরবাবু ফ্ল্যাটে যাচ্ছেন বলে বাড়ির ভেতরে ঢুকতেন। যেদিন শর্মিষ্ঠা দেবী খুন হলেন তার আগের দিন বিকেলে শর্মিষ্ঠা দেবীর ডাকে উনি একইভাবে ফ্ল্যাটে এসে উপস্থিত হন। স্বামীর অনুপস্থিতিতে শর্মিষ্ঠা দেবীও রক্ষণশীল সাজগোজ ছেড়ে খোলামেলা পোশাক পরে প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকেন। ভিকি আসার পরে দুজনে মিলে মদ্যপান করেন এবং উদ্দাম শরীরী খেলায় মেতে ওঠেন। ওদের মিলনের সময় শর্মিষ্ঠা দেবী নিজেই সৌম্যের কন্ডোমের প্যাকেট থেকে 2খানি কন্ডোম ভিকিকে ব্যবহার করতে দেন। ব্যবহারের পরে ভিকি কন্ডোম দুটো রাস্তায় ফেলে দেন। রাত্রি 11টা নাগাদ ভিকি চলে যাওয়ার পরে শর্মিষ্ঠা দেবী আবার রক্ষণশীল তাঁতের শাড়ির মোড়কে ঢুকে যান। কথাগুলো বলে ভিকি সিং এর দিকে তাকায় শ্যাম। কি ভিকি সিং, ঠিক বলছি তো? ভিকি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। শ্যাম আবার শুরু করে। বাড়ির ভেতরে যখনই কারোর সাথে যৌন মিলনে লিপ্ত হতেন শর্মিষ্ঠা দেবী, প্রতিবারই সৌম্যের কন্ডোমের বাক্স থেকে প্রেমিককে কন্ডোম বার করে দিতেন উনি। এর ফলে কন্ডোমের হিসেবে একটা গোলমেল হয়। সৌম্য যার ফলে নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে এবং একটি ডায়েরিতে কন্ডোমের হিসেব লিখে রাখতেও শুরু করে। গতকাল সকালে শর্মিষ্ঠা দেবীর ফ্ল্যাটে আরেকজন প্রেমিক আসেন। শর্মিষ্ঠা দেবী তার সাথেও যৌনতায় মেতে ওঠেন, কিন্তু সেই প্রেমিকটি একটি ভুল করে বসেন। ব্যবহারের পরে উনি কন্ডোমটি বাথরুমের ডাস্টবিনে ফেলেন। এরপর কোনো একটি ভীষণ কারণে প্রেমিকটি শর্মিষ্ঠা দেবীকে বালিশ চাপা দিয়ে খুন করেন এবং বাইরে দরজা লক টেনে দিয়ে চলে যান। ইতিমধ্যেই কাজের মেয়েটি রোজকার কাজ করতে ফ্ল্যাটে এসে উপস্থিত হয়, কিন্তু কারোর কোনো সারা শব্দ না পেয়ে ওর কাছে থাকা ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে। এরপর বেডরুমে ঢুকে শর্মিষ্ঠা দেবীর মৃতদেহ দেখতে পায়। গয়নার উপরে কাছের মেয়েটির বরাবরই লোভ ছিল। ও চুপচাপ মৃতদেহের শরীর থেকে গয়না খুলে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় ওর সাথে সাগরবাবুর মুখোমুখি হয়ে যায়। এরপর কাছের মেয়েটি ভয় পেয়ে গয়না নিয়ে চম্পট দেয়। কথাগুলো বলে শ্যাম তাকায় কাজের মেয়েটির দিকে। মেয়েটি ওর মাথা নিচু করে নেয়। শ্যাম আরো বলতে থাকে। এদিকে দিল্লির কাজ মিটিয়ে সৌম্যবাবু গতকাল সকালেই ফিরে আসেন। ওনার কাছে প্রচুর ক্যাশ পেমেন্ট ছিল। অফিসে ঢোকার পরেই সেই ক্যাশ পেমেন্ট ব্যাংকে জমা করার জন্য উনি পেছনে সিঁড়ি দিয়ে অফিস থেকে বেরোন। ক্যাশ জমা করার পরে উনি ওনার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য ওলা বুক করে নিজের ফ্ল্যাটে এসে পৌঁছন। ফ্ল্যাটে ঢুকে উনি ওনার স্ত্রীর মৃতদেহ দেখে চমকে ওঠেন। যেহেতু উনি অফিসের কাছে বেরিয়ে এখানে এসেছিলেন, তাই তখন আর উনি পুলিশে ফোন করেন না। উনি চুপচাপ ফ্ল্যাট থেকে অফিসে ফিরে যান। এরপর দুপুর 1টা নাগাদ উনি বায়োমেট্রিক ডিপার্চার করে বাড়িতে ফেরেন এবং পুলিশে খবর দেন। কথাগুলো বলে শ্যাম সৌম্যের দিকে একবার তাকায়। তারপর এবার আমার কাজ হলো যে প্রেমিকটি সকালবেলা শর্মিষ্ঠা দেবীর ফ্ল্যাটে গিয়ে ওনাকে খুন করেছে তাকে গ্রেফতার করা। কথাটা শুনেই উপস্থিত সবাই সোজা হয়ে বসে। শ্যাম সাগরের দিকে কঠিনভাবে তাকায়। বলুন সাগরবাবু, কেন খুন করলেন শর্মিষ্ঠা দেবীকে? সাগর চমকে ওঠে। আমি খুন করিনি। আপনি খুন না করলে আপনি জানলেন কিভাবে যে শর্মিষ্ঠা দেবী খুন হয়েছে? আমি জানতাম না, পুলিশ আসার পর আমি জানতে পারি। মিথ্যে কথা।
আপনি সকাল 11:30টার সময় আপনার বন্ধু ভিকি সিংকে ফোন করে শর্মিষ্ঠা দেবীর খুনের সংবাদ জানান। শুধু তাই নয়, আপনি ওকে কলকাতা ছেড়ে পালানোর পরামর্শও দেন। মিথ্যে কথা। মোবাইলের কল লিস্ট্রি প্রমাণ যে সকালে 11:30টার সময় আপনি ভিকি সিংকে ফোন করেছিলেন। হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু শর্মিষ্ঠার খুন হয়ে যাওয়ার কথা আমি বলিনি। আপনি অযথা মিথ্যা বলছেন সাগর। ভিকির মোবাইলটি আমরা বাজেয়াপ্ত করেছি। আপনার হয়তো জানা নেই যে ওর মোবাইলে সমস্ত কথাবার্তা নিজে থেকেই রেকর্ড হয়ে যায়। আমরা সেখান থেকে আপনার এবং ভিকির সমস্ত কথা শুনেছি, যেখানে সকাল 11:30টার সময় আপনি ভিকিকে ফোন করে শর্মিষ্ঠা দেবীর খুনের কথা জানাচ্ছেন এবং ওকে পালানোর পরামর্শ দিচ্ছেন। কি করে তখন আপনি জানলেন যে শর্মিষ্ঠা দেবী খুন হয়েছে? বলুন, বলুন সবার সামনে। মিথ্যে, সব মিথ্যে। চিৎকার করে ওঠে সাগর। শ্যাম সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সাগরের চুলের মুঠি চেপে ধরে। তারপর ওর গালে একটা সপাটে থাপ্পড় মেরে হিস হিসে গলায় বলে ওঠে, শর্মিষ্ঠা দেবীর বাথরুমে যে কন্ডমটা পাওয়া গেছে তার ভেতরে ফ্লুইডটাও আপনার ছিল সাগর। মেডিকেল রিপোর্ট তাই বলছে। সেই কন্ডমটা শর্মিষ্ঠা দেবীর শরীরেও প্রবেশ করানো হয়েছিল। শর্মিষ্ঠা দেবীর দেহ রস সেই কন্ডমের গায়ে পাওয়া গেছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি এবং শর্মিষ্ঠা দেবী সেদিন যৌন সঙ্গম করেছিলেন এবং তারপরেই আপনি ওকে খুন করেন। আপনি ধরা পড়ে গেছেন সাগর। নিজেকে এরপর যত লোকানোর চেষ্টা করবেন আপনি ততই নিজের জালে নিজে জড়াবেন। বলুন, আপনি কেন খুন করলেন বলুন। প্রবল চাপের মুখে সাগর টেবিলের ওপর ঝুঁকে পড়ে। ওর মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। এক অদ্ভুত জিঘাংসা ওর চোখে মুখে এসে জমা হয়। তারপর ধীরে ধীরে সব কথা বলতে থাকে। শর্মিষ্ঠা একজন চরিত্রহীনা মহিলা ছিল। বহু পুরুষের সাথে বিভিন্ন সময় ওর সম্পর্ক ছিল। এমনকি আমার বন্ধু ভিকিকেও ও নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিল। ভিকির সাথে ওর সম্পর্ক তৈরি হওয়ার পরেই আমার মধ্যে ওকে শারীরিকভাবে পাওয়ার একটা চাহিদা তৈরি হয়। আমিও তখন ওর পেছনে সময় দিতে শুরু করি। এরপর ভিকির পাশাপাশি ও আমার সাথেও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি প্রাণ ভরে ওর শরীরের আস্বাদ নিতে থাকি। ওর পিছনে খরচা করতে থাকি দেদার। এমনকি ওকে একটা হীরের নেকলেসও আমি উপহার দেই। এরপরে আমি চাপ দিতে থাকি ভিকিকে ছেড়ে বেরিয়ে আসার জন্য, কিন্তু ও ভিকিকে ছাড়তে চাইতেই রাজি ছিল না। এরপর গতকাল সকালে শারীরিক সম্পর্কের পরে আমি ওকে চেপে ধরি শুধুমাত্র আমার সাথেই সম্পর্ক রাখার জন্য, কিন্তু ও রাজি হয় না। উল্টো আমার জানাই যে একটা সময়ের পরে ও আর ভিকি বিয়ে করবে। আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি আমার হীরের নেকলেস ফেরত চাই, কিন্তু ও সেটা ফেরত দিতে অস্বীকার করে। সেই সময় প্রবল কথা কাটাকাটির মধ্যে আমি উত্তেজনার বশে ওকে বালিশ চাপা দিয়ে খুন করি। কথাগুলো বলতে বলতে রাগে উত্তেজনায় সাগরের মুখ লাল হয়ে ওঠে। খুনটা করে আমি নিজের ভুল বুঝতে পারি, কিন্তু কি করব বুঝে উঠতে পারি না। সিঁড়িতে বারবার ওপেন নিচ করতে থাকি। এরপর হঠাৎ করে দেখতে পাই শর্মিষ্ঠার কাজের মেয়েটি হন্তদন্ত হয়ে নিচে নামছে। আমাকে দেখে ও চমকে ওঠে। বুঝতে পারি ও ফ্ল্যাটে ঢুকেছিল। ও সব জেনে গেছে। সাথে সাথে আমি ভিকিকে ফোন করে পালাতে বলি। আমি জানতাম কল রেকর্ড ধরে পুলিশ ভিকির কাছে পৌঁছাবেই, আর ও যদি কলকাতা ছেড়ে পালায় তাহলে পুলিশ দৃঢ় সন্দেহ করবে যে ভিকিই শর্মিষ্ঠাকে খুন করে পালিয়েছে। কথাগুলো বলে খানিকক্ষণ চুপ করে থাকে সাগর। তারপর, হ্যাঁ, আমি খুন করেছি শর্মিষ্ঠাকে। ওর মতো ধোকাবাজ মেয়ের মরে যাওয়াই ভালো। কথাগুলো বলে টেবিলে মাথা রেখে হাত দিয়ে দুমদুম করে টেবিলে কয়েকটা ঘুষি চালালো সাগর। তারপর মাথাটা টেবিলে রেখেই স্থির হয়ে বসে থাকলো। কেউ তার নিজের জীবনে কিভাবে বাঁচবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আপনার যদি তার জীবনযাপন পছন্দ না হয় তবে সেই সম্পর্ক থেকে সরে আসাই ভালো। আর হ্যাঁ, নিজের প্রেমিকার পেছনে খরচা করলেই সে প্রেমিকা কারোর ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না। তাই খরচ করার আগে বুঝে শুনে খরচ করাই শ্রেয়। কারোর প্রেমিকা যদি সম্পর্ক থেকে সরে যেতে চায় তাকে খুন করা আর 5টা খুনের মতোই ঘৃণ্য একটা খুন। এক্ষেত্রে খুনি কোনো রকম সহানুভূতি পাওয়ারই যোগ্য নয়। কথাগুলো বলে শ্যাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তারপর সিগারেটের ধোঁয়া ওপরে ফ্যানের দিকে ছেড়ে বলে উঠল, মিসেস শর্মিষ্ঠা সেনের খুনের অভিযোগে আমি সাগর দাসকে গ্রেফতার করলাম, আর মৃতদেহের গায়ের গয়না চুরির অভিযোগে কাজের মেয়ে কমলা কৈলাকেও গ্রেফতার করলাম। কথাগুলো বলেই শ্যাম কেবিন ছেড়ে বেরিয়ে যায়। বেরোনোর সময় সমাদদার একটা স্যালুট করে শ্যামকে। গাড়িতে ড্রাইভার অনন্ত অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। শ্যাম গাড়ির পেছনের সিটে উঠে বসেই শ্রেয়ার নম্বরটা ডায়াল করে। 2 বার রিং বাজার পরেই শ্রেয়া অপর প্রান্ত থেকে ফোন তোলে। হ্যালো। রেডি হয়ে নাও। হব না? কেন? 2 দিন পরে আমাকে ফোন করার সময় হলো? শ্যাম হাসে। পুলিশ অফিসারের গার্লফ্রেন্ড তুমি, এইটুকু অপেক্ষা তো করতেই হবে।
শ্রেয়াও হাসে। এই জন্যই তো এখন ফোনটা ধরলাম। বলো, কোথায় যাবে? অনেকদিন গান শুনি না, আজ একটু গান শুনতে যাব। সামপ্লেস এলস? একদম, আধ ঘন্টার মধ্যেই পৌঁছচ্ছি। এসো, আমি অপেক্ষা করছি। শ্যাম ফোনটা কেটে দেয়। গাড়ি ততক্ষণে বাইপাস দিয়ে উঠে পড়েছে। ঠান্ডা হাওয়ায় শ্যামের চুল বাতাসে উঠতে থাকে। হাত দিয়ে নিচের চুলটা ঠিক করে নেয় শ্যাম। তারপর মৃদু হেসে অস্ফুটে নিচের মনেই বলে ওঠে, কন্ডম।